বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে এখনো পরিচয় শেখ হাসিনার। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম। কঠিন জটিলতায় পড়লেন ডক্টর ইউনূস। এরপরে ঘুরে যাচ্ছে খেলা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এবারে আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে বলছে জামায়াতে আমির। অপরদিকে সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না, এটা আমার অঙ্গীকার বলছে সেনাপ্রধান। এবং সবশেষে জানাবো আতশবাজি ও ফানুস ওড়াতে গিয়ে শিশুসহ দগ্ধ 5, নিহত স্কুল ছাত্র। এতক্ষণে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে এখনো উল্লেখিত শেখ হাসিনা নিজেকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় দেন। সভা সমাবেশের পোস্টারে তাকে এই পদে উল্লেখ করা হয়েছে, যা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বেশ তাৎপর্যপূর্ণ। 5 অগাস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর হাসিনা দাবি করেছিলেন যে তিনি এখনো বাংলাদেশের সাংবিধানিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি পদত্যাগ করিনি, আমি এখনো সাংবিধানিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী। রক্তপাত এড়াতে আমি চাপের মুখে দেশ ছেড়ে চলে এসেছি। তার এই দাবির পর বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু জানিয়েছিলেন তিনি হাসিনার পদত্যাগপত্র দেখেননি এবং মন্ত্রিসভার সচিবের কাছেও তার কোনো কপি নেই। রাষ্ট্রপতির এই মন্তব্যের পর হাসিনা তার পদত্যাগ না করার বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই মনে করেন সাংবিধানিক দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষে এটি একটি জটিল প্রশ্ন হতে পারে। এদিকে আওয়ামী লীগ অভিযোগ করেছে ইউনূস সরকার দেশের অস্থিরতা দূর করতে ব্যর্থ হয়েছে এবং হাসিনা ও তার দলকে বাংলাদেশের মাটিতে অস্তিত্বহীন করতে একতরফা অভিযান চালাচ্ছে। আওয়ামী লীগ কোনো সভা বা সমাবেশ আয়োজন করতে পারছে না এবং 1 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল সভায় হাসিনার ভাষণ নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল ইউনূস সরকারের আর্জিতে একটি নিষেধাজ্ঞা জারি করেছে। ট্রাইব্যুনাল অভিযোগ করেছে যে হাসিনা বিদ্বেষপূর্ণ ভাষণ দিয়েছেন। বিশেষ করে তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বাংলাদেশে গণহত্যা চালানোর অভিযোগ তুলেছিলেন। তার পূর্ববর্তী ভাষণের পর বাংলাদেশে মিডিয়া থেকে এসব বক্তব্য সরিয়ে নিতে হয়েছে। সচিবালয় পুলিশকে আলটিমেটাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সচিবালয় পুলিশকে হাসিনার দোষরমুক্ত করার আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি শীর্ষক সমাবেশ থেকে তারা এই আলটিমেটাম দেন। তারা বলেন, সচিবালয় পুলিশ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ফ্যাসিস্ট হাসিনার দোসররা ঘাপটি মেরে আছে। তারা আরো বলেন, হাসিনার দোসররা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসে পরিকল্পিতভাবে আমাদের গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার পায়তারা চালাচ্ছে, অথচ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা চুপচাপ শুধু দেখেই যাচ্ছেন। দেশের পরিস্থিতি এভাবে চলতে পারে না। আমরা অবিলম্বে সচিবালয় পুলিশ প্রশাসন সহ গুরুত্বপূর্ণ চেয়ারগুলোকে হাসিনার দোষরমুক্ত দেখতে চাই। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, সরকারের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে এখনো খুনির দোসররা ঘাপটি মেরে আছে। সচিবালয় হোক বা যে কোনো জায়গা থেকে ষড়যন্ত্র করলে আমরা তাদের উৎখাত করে ছাড়ব। গোপালগঞ্জে এখনো কিভাবে আমাদের ভাইদের উপর হামলা হয়, যদি আমাদের নিরাপত্তা দিতে না পারেন তাহলে প্রশাসনের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে আপনাদের আর বসিয়ে রাখব না। সার্জিস আলম আরো বলেন, আমরা দেখছি ছাত্রলীগ যুবলীগ এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ায়। তারা আমাদের আহতদের দেখে মুচকি হাসে। আমরা যদি বিচার করতে না পারি তাহলে শহীদদের আত্মাকে আমাদের জবাব দেওয়ার কিছু থাকবে না। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেন, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সচিবালয়ের ভেতরে দালালগুলো ঘাপটি মেরে আছে। পুলিশ প্রশাসনের অসংখ্য দালাল ঘাপটি মেরে আছে। এই জায়গাগুলো দ্রুত দালাল মুক্ত করুন। নুসরাত তাবাসসুম আরো বলেন, হাসিনা সরকারের পতনের 5 মাস পার হয়েছে, কিন্তু এখনো জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আমরা দেখতে পাইনি। এই বিপ্লবের স্বীকৃতি আমরা চাই। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দ্রুততম সময়ে আমরা দেখতে চাই। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের বিপক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে আমাদের সংগ্রাম জারি থাকবে। আবার দেখা হবে 15 জানুয়ারি ঘোষণাপত্র নিয়ে।
আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে জামায়াতে আমির। আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। শিক্ষার প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি মুক্ত করতে লড়াই করতে হবে। এটা করতে না পারলে এ জাতি বারবার আহত হবে। তাই পথহারা জাতিকে টেনে তোলার দায়িত্ব ছাত্রদের বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার 31 ডিসেম্বর সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, শিক্ষায় বেশি আঘাত করা হয়েছে, বেশি উদ্দেশ্যহীন, মানহীন একটা শিক্ষা ব্যবস্থা দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যেটা জাতির খুব কম প্রয়োজনে আসছে। এখানে গবেষণা নাই, চর্চা নাই, উৎকর্ষ নাই, নৈতিকতা নাই, দুনিয়ার সঙ্গে তালমিল নাই, সবকিছুকে একদম তছনছ করে দেওয়া হয়েছে। শফিকুর রহমান বলেন, যেহেতু জাতির মেরুদণ্ড, সেখানে তোমাদের শপথ নিতে হবে। আর কোনো চাপাতি কোম্পানিকে, কোনো গাঁজাখোরকে ওখানে ঢুকতে দেওয়া হবে না। হাতে অস্ত্র নিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না। গণরুম যারা কায়েম করে তাদের ওখানে ঢুকতে দেওয়া হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি করে তাদের ঠিকানা ওখানে হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে শুধু শিক্ষা গবেষণা থাকবে। এই দায়িত্ব তোমাদের নিতে হবে। তিনি জাতীয় ঐক্যে বিভ্রান্তি সৃষ্টি হয় বা জাতীয় ঐক্য বিনষ্ট হয়, এরকম সকল হঠকারী আচরণ থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও হত্যাকারী, ক্ষমতার বাইরেও হত্যাকারী। 2024-এর গণ অভ্যুত্থানের একজন অপরাধীও যেন বাঁচতে না পারে তা নিশ্চিত করতে হবে। সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না, এটা আমার অঙ্গীকার, বলছে সেনাপ্রধান। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সেনাপ্রধান হিসেবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাবো না। আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না, এটাই আমার স্পষ্ট অঙ্গীকার। সেনা সদর দপ্তরে দৈনিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। সাক্ষাৎকারে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা, অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর সমর্থন, নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের ক্ষমতার ভারসাম্য সহ বেশ কিছু বিষয়ে সেনাপ্রধানের ভাবনার কথা উঠে এসেছে। তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছি। তারা আমাদের কাছ থেকে যে ধরনের সহায়তা চাইছে সেভাবেই সহায়তা দিচ্ছি এবং দেব। যেদিন অন্তর্বর্তী সরকার বলবে, আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আপনাদের কাজটা সম্পূর্ণ করেছেন, এখন পুলিশ আইন শৃঙ্খলার দায়িত্ব নেবে, আমরা তখন সানন্দে সেনানিবাসে ফিরে যাব। রাজনীতিতে হস্তক্ষেপ না করার প্রসঙ্গে তিনি বলেন, আমরা মনোপ্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদেরাই, তাদের বিকল্প সেনাবাহিনী নয়। যে কোনো ত্যাগ স্বীকার করে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার কথা জানিয়ে সেনাপ্রধান বলেন, আমরা পুরোপুরি সরকারের পাশে রয়েছি। আমরা চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবেই আমরা বা আমাদের সাহায্য চাইবেন, আমরা সেভাবেই ওনাকে সহযোগিতা করব। এটাতে যদি আমাদের অসুবিধা হয়, সৈনিকদের যদি সাময়িক অসুবিধাও হয়, তারপরও সরকারকে সহযোগিতা করে যাব। দেশ ও জাতির স্বার্থেই আমরা এটা করব। এই জাতির জন্য, দেশের জন্য ও দেশের মানুষের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা তৈরি আছি। আতশবাজি ও ফানুস ওড়াতে গিয়ে শিশুসহ দগ্ধ 5, নিহত স্কুল ছাত্র। ইংরেজি নববর্ষ উদযাপনের অংশ হিসেবে আতশবাজি ও ফানুস ওড়ানোর সময় দুর্ঘটনায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে 5 জন দগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে 3 জন শিশু। দগ্ধদের মধ্যে ফারহান নামে এক শিশুর শরীরের 15% দগ্ধ হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি 4 জন সিফান মল্লিক, তাফসির, সেন্টু ও সম্রাট প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। তাদের দগ্ধের পরিমাণ 1% মতো বলে জানানো হয়েছে, তবে তাদের দুর্ঘটনার সঠিক বিবরণ এখনও জানা যায়নি। এছাড়া নাটোরের বড়াইগ্রামে বন্ধুদের সাথে 31st পালনের সময় 3 তলা ছাদ থেকে পড়ে ইশতিয়াক হোসেন নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 11:30টার দিকে বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের অফিসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র উপজেলা
উপজেলার বনপাড়া পৌর শহরের কালিয়াপুর মহল্লার ইকবাল হোসেন বাবুর ছেলে এবং বনপাড়া সেন্ট জোসেফস স্কুল অ্যান্ড কলেজ এর এসএসসি পরীক্ষার্থী। নিহতের বাবা জানান, ইশতিয়াক 31st নাইট পালনের জন্য তার বন্ধু অনির বাড়ি পৌর শহরের অফিস পাড়ায় যায়। পরে রাত 11:30টার দিকে ইশতিয়াক পাশের ছাদে যাওয়ার জন্য লাফ দিলে পা পিছলে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুর্মু জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।